১৯ শতকের আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল একটা ধারণা, শুধু একটা ধারণা, কিন্তু কি তার শক্তি? এটা এমন এক বিশ্বাস যেটা একটা পুরো জাতিকে নতুন করে গড়েছে, লাখ লাখ মানুষের জীবন পাল্টে দিয়েছে, আর এমন এক সংঘাতের জন্ম দিয়েছিল যা দেশটাকে প্রায় ছিঁড়ে ফেলেছিল। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। আমেরিকার সেই সাম্রাজ্যবাদী স্বপ্নের পেছনের আদর্শটা কী ছিল, তারা কি পেয়েছিল, আর এর জন্য কি চরম মূল্য তাদের দিতে হয়েছিল। এই কথাগুলো প্রথম সামনে আসে 1845 সালে। সম্পাদক জন ও সুলিভান এমন একটা বিশ্বাসকে নাম দিয়েছিলেন যেটা আসলে অনেক আগে থেকেই জাতির মনে দানা বাঁধছিল। এই ধারণাটাই পরিচিতি পায় ম্যানিফেস্ট ডেস্টিনি বা সুস্পষ্ট নিয়তি হিসেবে। মানে আমেরিকার এই বিস্তার কোনো সাধারণ নীতি না, এটা তাদের উপর ঈশ্বরের দেওয়া এক দায়িত্ব। আর এই আলোচনাতেই আমরা দেখব কিভাবে এই ধারণাটা তৈরি হলো, এর পেছনে অর্থনৈতিক আর রাজনৈতিক কারণগুলো ছিল, আর এর ফলাফল কিভাবে আমেরিকাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। এই গল্পের শুরু কিন্তু 1840-এর দশকের না, এর শুরু আরও কয়েক দশক আগে, যখন আমেরিকার সংবিধান তৈরি হচ্ছিল। কারণ ম্যানিফেস্ট ডেস্টিনির বীজটা আসলে সেখানেই বোনা হয়েছিল। দেখুন, আমেরিকার প্রথম সরকার ব্যবস্থা মানে আর্টিকেলস অফ কনফেডারেশন ইচ্ছে করেই দুর্বল রাখা হয়েছিল। রাজ্যগুলো নিজেদের ক্ষমতা ছাড়তে একদমই রাজি ছিল না, কিন্তু এর ফল হল ভয়ঙ্কর। কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতাই ছিল না কর বসানোর বা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার। অবস্থা এমন দাঁড়ালো যে রাজ্যগুলো একে অপরের ওপর শুল্ক বসাচ্ছে, যেন তারা আলাদা আলাদা দেশ। এই চরম বিশৃঙ্খলা সামলাতেই নেতারা 1787 সালে ফিলাডেলফিয়া জড়ো হন। সম্মেলনে বসার পরেই বড় আর ছোট রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা নিয়ে তীব্র ঝামেলা শুরু হলো। কিন্তু এটা শুধু ক্ষমতার লড়াই ছিল না, এর পেছনে ছিল অর্থনৈতিক স্বার্থ। বড় জনবহুল রাজ্যগুলো চাইছিল তাদের জনসংখ্যা অনুযায়ী প্রভাব, আর ছোট রাজ্যগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছিল। এই বিরোধের কারণে পুরো সম্মেলনটাই প্রায় ফেঁসতে যেতে বসেছিল। শেষ পর্যন্ত একটা সমাধান এলো, যাকে বলা হয় গ্রেট কম্প্রোমাইজ বা মহা আপোষ। এর ফলে দুটো কক্ষ নিয়ে একটা আইনসভা তৈরি হলো, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যেখানে রাজ্যের জনসংখ্যা অনুযায়ী প্রতিনিধিত্ব থাকবে, আর সিনেট, যেখানে সব রাজ্যের প্রতিনিধিত্ব হবে সমান। কিন্তু একটা মারাত্মক সমস্যা তারা এড়িয়ে গেল। দাসপ্রথার মতো একটা মৌলিক বিষয়কে রেখে দেওয়া হলো অমীমাংসিত। আর এটাই ছিল, বলতে পারেন, দেশের মূল নকশার ভেতরে রেখে দেওয়া একটা টাইম বোম, যার বিস্ফোরণটা ছিল শুধু সময়ের অপেক্ষা। চলুন এবার একটু সামনে এগিয়ে দেখি কিভাবে এই নতুন জাতি তাদের এই ব্যাপক সম্প্রসারণকে সঠিক প্রমাণ করার জন্য একটা আদর্শ বা আইডিওলজি তৈরি করেছিল। ম্যানিফেস্ট ডেস্টিনি ছিল অনেকটা ধর্মীয় বিশ্বাসের মতো। এর মূল কথাটাই হলো আমেরিকার একটা বিশেষ মিশন আছে। আমেরিকানরা মনে প্রাণে বিশ্বাস করত যে তাদের জাতি ঈশ্বরের পছন্দের, আর তাদের গণতান্ত্রিক ব্যবস্থাগুলো বাকি বিশ্বের জন্য একটা উদাহরণ। আর এই উদাহরণটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া তাদের পবিত্র দায়িত্ব। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা ওই মূল বিশ্বাসগুলোকে ভেঙে দেখাচ্ছে যা এই আন্দোলনকে শক্তি জুগিয়েছিল। তবে শুধু আদর্শ না, এর পেছনে শক্তিশালী অর্থনৈতিক কারণও ছিল। উত্তরের শিল্পপতিরা নতুন বাজার খুঁজছিল, দক্ষিণের বাগান মালিকরা তুলা চাষের জন্য আরও জমি চাইছিল, আর সাধারণ মানুষ পশ্চিমে গিয়ে নিজের জমির মালিক হওয়ার স্বপ্ন দেখছিল। মানে এই সম্প্রসারণ একই সাথে ছিল আদর্শিক আর অর্থনৈতিক। সাংবাদিক হোরেস গ্রিলির এই বিখ্যাত ডাকটা ছিল সেই সময়ের আশাবাদী মনোভাবের প্রতীক। এটা মানুষকে নতুন সুযোগ আর নতুন জীবনের স্বপ্ন দেখাত, আর এই স্বপ্ন দেখেই হাজার হাজার মানুষ পশ্চিমে পাড়ি জমিয়েছিল। বলা যায় এটা ছিল আমেরিকান স্বপ্নের এক ভৌগোলিক প্রকাশ। আর এই কথাটা ব্রিলিয়ান্টভাবে এর উল্টো দিকটা তুলে ধরে। আব্রাহাম লিঙ্কন এখানে মারাত্মক শ্লেষের সাথে সমালোচনা করছিলেন। তিনি এবং উত্তরের আরও অনেকেই ভাবতেন, এই যে স্বাধীনতার ক্ষেত্র বাড়ানোর কথা বলা হচ্ছে, এটা আসলে দাসপ্রথার ক্ষেত্র বাড়ানোর একটা অজুহাত ছাড়া আর কিছুই না। এখান থেকেই বোঝা যায় যে এই বিষয়টাতে দেশটা কতটা গভীরভাবে বিভক্ত ছিল। এই আদর্শের একটা ভীষণ অন্ধকার দিকও ছিল। এর জন্য এক ভয়াবহ মানবিক মূল্য দিতে হয়েছিল, বিশেষ করে ইন্ডিয়ান রিমুভাল বা আদিবাসী অপসারণ নীতির মাধ্যমে, যা এই তথাকথিত প্রগতির আসল চেহারাটা দেখিয়ে দেয়। ওই যে স্বাধীনতা ছড়িয়ে দেওয়ার বড় বড় কথা বলা হচ্ছিল, তার পেছনের বাস্তবতাটা ছিল ঠিক এর উল্টো, একেবারে নিষ্ঠুর। এমনকি সুপ্রিম কোর্ট যখন চেরোকি জাতির পক্ষে রায় দিল, প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন সেই রায়কে পাত্তাই দেননি। এটা ছিল ক্ষমতার ভারসাম্যের নীতির ওপর একটা সরাসরি আঘাত, আর আদিবাসী মানুষদের জন্য এক বিভীষিকার শুরু।
ভাবা যায় ১৬,০০০ মানুষ। এই বিশাল সংখ্যাটা সেই মর্মান্তিক যাত্রার শুরুটা তুলে ধরে। ১৬,০০০ চেরোকি মানুষকে তাদের বাপদাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ করে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, পায়ে হেঁটে ১০০০ মাইল পথ পাড়ি দেওয়ার জন্য। আর এই স্লাইডটা দেখাচ্ছে সেই ভয়ঙ্কর মানবিক ক্ষতির চিত্র। প্রতি ৪ জনে একজন নারী, পুরুষ, শিশু পথেই মারা গিয়েছিল। এই ঘটনাটা ইতিহাসে ট্রেল অফ টিয়ার্স বা অশ্রুর পথ নামে পরিচিত। এটা ছিল সম্প্রসারণ নীতির এক প্রত্যক্ষ এবং করুণ পরিণতি। চেরোকি নেতা জন রসের এই শক্তিশালী কথাগুলো তাদের প্রতিরোধের কণ্ঠস্বর হয়ে ওঠে। তারা আমেরিকানদের সব শর্তই মেনে নিয়েছিল, নিজেদের সংবিধান লিখেছিল, চাষাবাদ শিখেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই কাজে এলো না, কারণ তাদের জমিটা আমেরিকার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আদিবাসীদের জমি দখলের পর ম্যানিফেস্ট ডেস্টিনির নজর পড়ল মেক্সিকোর অধীনে থাকা বিশাল সব এলাকার ওপর, আর এটাই এই আদর্শকে তার সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। এই ধাপগুলো একটা বেশ জটিল ঘটনাকে সহজ করে দেখাচ্ছে। প্রেসিডেন্ট জেমস কে পোল্ক, যিনি ম্যানিফেস্ট ডেস্টিনির এক কট্টর সমর্থক ছিলেন, তিনি ইচ্ছে করেই বিতর্কিত সীমান্তে সেনা পাঠিয়ে একটা সংঘাত উস্কে দিয়েছিলেন। উত্তরের অনেকেই তখন এই যুদ্ধকে দক্ষিণের দাস মালিকদের ক্ষমতা বাড়ানোর একটা ষড়যন্ত্র হিসেবে দেখছিল, যা দেশকে আরও বিভক্ত করে তুলেছিল। এই চুক্তির ফলে আমেরিকা এক বিশাল ভূখণ্ড পেয়ে যায়, যা আজকের আমেরিকার প্রায় ১/৩। দেখে মনে হচ্ছিল এটাই ম্যানিফেস্ট ডেস্টিনির চূড়ান্ত জয়, কিন্তু এই জয় এক নতুন এবং আরও বিপজ্জনক প্রশ্নের জন্ম দিয়েছিল। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এই বিশাল জয়ের মধ্যেই লুকিয়েছিল দেশটার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার বীজ। সম্প্রসারণের এই সাফল্যই জন্ম দিয়েছিল এক নতুন এবং আরও ভয়াবহ সংকটের। লেখক এবং দার্শনিক রাল্ফ ওয়াল্ডো এমারেশনের এই কথাটা ছিল এক শিয়রে ওঠার মতো ভবিষ্যৎবাণী। তিনি বুঝতে পেরেছিলেন যে এই জয়টা আসলে কোনো আগস্টের বিষয় না, বরং এটা আমেরিকার আত্মার জন্য এক গভীর সংকট তৈরি করবে। প্রশ্নটা হলো, এত বড় একটা জয় কিভাবে একটা দেশের জন্য বিষাক্ত হতে পারে? এর উত্তরটা লুকিয়েছিল ওই নতুন জয় করা বিশাল ভূখণ্ডের মধ্যেই। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ওই যে বললাম, সংবিধান তৈরির সময় একটা ক্ষতকে তারা সারায়নি, এই সম্প্রসারণ ঠিক সেই পুরনো ক্ষতটাকেই আবার খুঁচিয়ে দিল। প্রত্যেকটা নতুন ভূখণ্ড দখলের পর একটাই প্রশ্ন সামনে আসছিল, এখানে কি দাসপ্রথা চালু হবে? আর এই একটা প্রশ্নই উত্তর আর দক্ষিণের মধ্যে বিভেদকে এমন জায়গায় নিয়ে গেল যে আর ফেরার পথ ছিল না। আর এর থেকেই শুরু হলো সেই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, মানে এমারসনের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। ম্যানিফেস্ট ডেস্টিনি আমেরিকাকে এক মহাদেশীয় শক্তিতে পরিণত করেছিল, সত্যি, কিন্তু এর জন্য এক অসম্ভব নৈতিক আর মানবিক মূল্য দিতে হয়েছিল। এর উত্তরাধিকার আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যা আজও এই মুহূর্তেও বিশ্বের বিভিন্ন দেশের জন্য প্রাসঙ্গিক।